আচ্ছা, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সিলেক্ট এবং প্রজেক্ট একটা রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে সিঙ্গেলি কিভাবে ইউজ করতে হয় সেটা পড়বো। আমি আপনাদেরকে বলেছি রিলেশনাল অ্যালজেব্রা থেকে 3 টাইপের, রিলেশনাল অ্যালজেব্রা এবং এসকিউএল কোয়েরি, এই দুটো থেকেই আপনাকে 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। কয় টাইপের কোয়েশ্চেন আসতে পারে? 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। প্রথম টাইপের কোয়েশ্চেন হচ্ছে যে টাইপের কোয়েশ্চেন রিলেশনাল অ্যালজেব্রা থেকে আসতে পারে সেই টাইপের কোয়েশ্চেন আমাদের এসকিউএল কোয়েরি থেকেও আসতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, 3 টাইপের কি কি কোয়েশ্চেন আসতে পারে? 3 টাইপের কোয়েশ্চেনের মধ্যে প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনাকে একটা ডাটা সহ টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে কি এসকিউএল কোয়েরি বের করতে হবে কোয়েশ্চেন অনুযায়ী, কিংবা রিলেশনাল অ্যালজেব্রা লিখতে হবে। আর একটা হচ্ছে আপনাকে ডাটা ছাড়া শুধুমাত্র স্কিমা দেওয়া থাকতে পারে, ডেটা ছাড়া শুধুমাত্র স্কিমা দেওয়া থাকবে, সেই ডেটা ছাড়া স্কিমা থেকে আপনাকে ইভেন্চুয়ালি রিলেশনাল অ্যালজেব্রা বা হচ্ছে আমার যে এসকিউএল কোয়েরি সেই এসকিউএল কোয়েরি গুলো লিখতে হবে। আর আরেকটা অপশন হচ্ছে আপনার একটা ডাটা সহ টেবিল দেওয়া থাকতে পারে, ডাটা সহ টেবিল, সেখান থেকে এসকিউএল কোয়েরির আউটপুট বা রিলেশনাল অ্যালজেব্রার আউটপুট লিখতে হবে। কোনো এসকিউএল কোয়েরি বা রিলেশনাল অ্যালজেব্রা লিখতে হবে না। এই 3 টাইপের কোয়েশ্চেনে যে কোনো 2 টাইপ আসতে পারে, যে কোনো এক টাইপ আসতে পারে, কিংবা 3 টাইপের কোয়েশ্চেনই আসতে পারে। ক্লিয়ার? এটা ফাইনালের জন্য, এটা মিডের জন্য। এসকিউএল কোয়েরি এবং রিলেশনাল অ্যালজেব্রা থেকে 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ডেটা সহ টেবিল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, নয়তো হচ্ছে আপনার শুধুমাত্র স্কিমা, ডেটা ছাড়া স্কিমা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, অথবা হচ্ছে ডেটা সহ টেবিল দিয়ে আসতে পারে যেখানে আপনাকে শুধুমাত্র আউটপুট লিখতে হবে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? ম্যাম শুধুমাত্র আউটপুটটা আর কি? হ্যাঁ, শুধু আউটপুটটা। যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটা ডাটা সহ টেবিল দিয়ে বললাম যে এই টেবিলে যদি আমি এরকম একটা কোয়েরি চালাই, যেমন ফাইন্ড আউট দ্য কাস্টমার নেম হু হ্যাজ ডান মোর দ্যান 200 শপিং ফ্রম দ্য শপ, তখন আপনি জাস্ট টেবিল থেকে ডেটাটা আউটপুটটা খুঁজে বের করে শুধুমাত্র এসকিউএল কোয়েরির আউটপুটটা লিখবেন। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক নামক একটা অ্যাপ মনে হয় মোস্ট প্রবাবলি আছে, যেটা আমাকে স্টুডেন্টরা বলতো, যদিও আমার কাছে ওই অ্যাপটা নাই। তো ওই অ্যাপের ভিতরে যদি আপনারা দেখেন তাহলে প্রিভিয়াস ইয়ারে, তার আগের ইয়ারে এমন কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, 2 মার্কসের, 4 মার্কসের বা 5 মার্কসের জন্য এমন কোয়েশ্চেন এসেছে। এই জিনিসটা মেইনলি বেশি আসে হচ্ছে ফাইনালে, কারণ হচ্ছে ফাইনালে 40 মার্কসের কোয়েশ্চেন করতে হয়, এই জন্য ফাইনালে বেশি আসে। তো মিডেও আসতে পারে, মিডে যে আসবে না এটা কিন্তু কোনো পসিবিলিটি নাই যে ম্যাডাম মিডে তো আপনি বলছেন আসবে না। মিডে ফাইনালে যে কোনো এক জায়গায় আসতে পারে। এই 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এই 3 টাইপের কোয়েশ্চেন দিয়ে হচ্ছে আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন। আমিও ইভেনচুয়ালি আপনাদেরকে 3 টাইপের কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করাবো। তো প্রথমে হচ্ছে আমি ডাটা সহ টেবিল দিয়ে যদি প্র্যাকটিস করাই, ডাটা সহ টেবিল দিয়ে পড়ানো এবং প্র্যাকটিস করালে স্টুডেন্টদের সুবিধা হয়, এই জন্য হচ্ছে আমি প্রথমে ডেটা সহ টেবিল দিয়ে প্র্যাকটিস করাই। তো এখন দেখেন, এখন হচ্ছে কোন কোন জায়গায় আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট ইউজ করব, কোন কোন জায়গায় আমরা ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট ইউজ করব, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ, এখন কোন কোয়েরিটার ভিতরে বা কোন রিলেশনাল অ্যালজেব্রাটার ভিতরে আমরা সিলেক্ট এবং প্রজেক্ট দুটো একসাথে ইউজ করব, ঠিক আছে, কোন রিলেশনাল অ্যালজেব্রাটার ভিতরে আমরা সিলেক্ট এবং প্রজেক্ট দুটো একসাথে ইউজ করব। প্রথমে যেটা দেখি, যে দেখেন এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, ফাইন্ড আউট দ্য কাস্টমারস নেম হু হ্যাজ ডান মোর দ্যান $200 শপিং ফ্রম দ্য শপ। দ্যাট মিনস আমাকে সেই কাস্টমারের ওই সব কাস্টমারের নাম খুঁজে বের করতে হবে যেই সব কাস্টমাররা $200 বেশি শপিং করেছে আমাদের থেকে, দোকান থেকে, তাই না? কাস্টমারের সকল ইনফরমেশন কি বের করতে হবে? কাস্টমারের নাম, ঠিকানা, মানে কাস্টমার নেম। শুধুমাত্র নামটা বের করতে হবে। আমি বারবার বলেছি যখনই একটা পার্টিকুলার কলাম চলে আসবে, যে পার্টিকুলার কোন একটা কলামের আউটপুট আপনি দেখতে চাচ্ছেন, সেখানেই প্রজেক্ট অপারেশনটা চলে আসবে। যখনই আপনার কোনো পার্টিকুলার কলামের ইনফরমেশন চলে আসবে তখনই হচ্ছে কি হবে, তখনই হচ্ছে আপনার কি চলে আসবে, প্রজেক্ট হ্যাঁ, পাই বা প্রজেক্ট অপারেশনটা চলে আসবে। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি বলেছি আপনারা প্রথমে এসকিউএল কোয়েরিতে কনভার্ট করবেন, এরপর হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না, আপনার পরীক্ষার খাতায় এসকিউএল কোয়েরি লিখতেও হবে না, এটা জাস্ট আমি সুবিধার্থে বলে দিয়েছি। যেমন স্টুডেন্টকে আমি আরেকটা সেকশনে আমি গতদিন পরীক্ষা নিলাম, ওদেরকে আমি এভাবে শিখাইছিলাম দেখে ওরা রিলেশনাল অ্যালজেব্রা লিখতে দিছি, কিন্তু ওরা প্রথমে লিখছে হচ্ছে কি বলে এসকিউএল কোয়েরি, তারপরে এসকিউএলটা। রিলেশনাল অ্যালজেব্রা। এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে পড়াচ্ছি, যাতে করে আপনাদের ধরতে ইজি হয়। এখন কারো যদি মনে করেন যে ম্যাডাম আমি এমনিতে রিলেশনাল অ্যালজেব্রা ক্যাচ করতে পারি, তাহলে তো আর আমার এসকিউএল কোয়েরি লেখার কোনো প্রয়োজন নাই, তাই না? এটা আমি আবার ক্লিয়ার করে দিলাম। যদি কেউ ডিরেক্টলি রিলেশনাল অ্যালজেব্রা লিখতে পারেন লিখেন, আমার কোনো অসুবিধা নেই। আমি এসকিউএলটা শুধুমাত্র আপনাদেরকে পড়ানোর সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, এসকিউএল কোয়েরি পরীক্ষায় রিলেশনাল অ্যালজেব্রা যদি
কোয়েশ্চেনে যদি রিলেশনাল অ্যালজেব্রা চাই শুধু রিলেশনাল অ্যালজেব্রা লিখবেন। কোয়েশ্চেনে যদি হচ্ছে এসকিউএল কোয়েরি চাই তাহলে শুধু এসকিউএল কোয়েরি লিখবেন। বুঝেছেন? তো এখানে দেখেন, এখানে হচ্ছে ফাইন্ড আউট দ্য কাস্টমারস নেম, তাহলে আমাদের সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার ওয়্যার শপিং বা হচ্ছে টোটাল বিল বা হচ্ছে শপিং অ্যামাউন্ট গ্রেটার দেন $200। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা যদি রিলেশনাল অ্যালজেব্রাতে কনভার্ট করি তখন একটা মজার ব্যাপার হবে, সেটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার কলাম চাইছে, সেটা হচ্ছে কাস্টমারের নেম। দ্যাট মিনস প্রথমে আমরা পাই দিয়ে কাস্টমারের নাম লিখবো। এখানে দেখেন সিগমা দিয়ে দেখানো হয়েছে যে সিগমা দিয়ে যদি টোটাল বিল 200 বেশি যাদের, $200 বেশি যাদের, সেই কাস্টমার গুলো বের করি। এই কোয়েরিটার ক্ষেত্রে বা এই রিলেশনাল অ্যালজেব্রাটার ক্ষেত্রে আমাদের কাস্টমার টেবিলে যে কয়টা কলাম আছে ওই পার্টিকুলার রো গুলোর যারা যারা $200 বেশি শপিং করছে তাদের প্রত্যেকটা রো দেখাবে, প্রত্যেকটা রো দেখাবে, তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, বাড়ি, ঘর, আগডুম বাগডুম সবই দেখাবে। ঠিক আছে, কিন্তু আমার কি ওদের আগডুম বাগডুম সব ইনফরমেশনের দরকার আছে? আমার শুধুমাত্র ওদের নামের দরকার যারা $200 বেশি শপিং করেছে। সো আমি প্রথমে কি করব, পাই দিয়ে সেই ইটা বসাবো, কলামটা বসাবো যেই কলামটার আমাদের দরকার ছিল, যেমন কাস্টমারের নেম। এরপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিগমা দিয়ে কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করব। সিগমা দিয়ে কি করব, কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করব যেখানে টোটাল বিল আমার $200 বেশি ছিল এবং কোন টেবিল থেকে আমরা কলামটা এক্সট্রাক্ট করতেছি, কাস্টমার টেবিল থেকে, কোন টেবিল থেকে হচ্ছে আমরা এই কোয়েরিটা করতে যাচ্ছি, কাস্টমার টেবিল থেকে। সো কাস্টমার টেবিলের নাম হবে এবং আমি ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিব। এটা হচ্ছে সিগমা এবং পাই ইউজ করা। কোথায় সিগমা এবং পাই একসাথে ইউজ করব, যখন একটা কলামের ভ্যালু আর একটা কলামের উপর ডিপেন্ডেন্ট থাকবে। যেভাবে আমরা এসকিউএল কোয়েরিতে ইন ইউজ করতাম, সেম কেসের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা যেমন এসকিউএল কোয়েরিতে ইন ইউজ করার জন্য আমরা মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, কাউন্ট, সাম এই জিনিসগুলো ইউজ করতাম। এখানে যেহেতু মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ বা কাউন্ট, সাম বের করার ব্যাপার নেই। সো যখনই দেখবো যে আমরা একটা পার্টিকুলার কলাম বের করতে হবে অন্য আরেকটা কলামের কন্ডিশনের উপরে বেস করে, মনে করেন আপনাকে দুটো কলাম বের করতে হবে কিংবা একটা পার্টিকুলার কলাম বের করতে হবে, কিন্তু সেই কলামের ভ্যালুটা আমাদের টেবিলের অন্য আরেকটা কলামের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। একটা পার্টিকুলার আপনাদের মনে করেন টেবিলে এ বি সি ডি ই 5টা কলাম আছে, ই কলামের ভ্যালু বের করতে হবে এ কলামের ভ্যালুর উপর ডিপেন্ড করে, বা এ কলামের ভ্যালু বের করতে হবে বি এবং সি কলামের ভ্যালুর উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে সিলেক্ট এবং প্রজেক্ট একসাথে হবে, এ কলামের সাথে হবে প্রজেক্ট অপারেশন, বি আর সি কলামের সাথে হবে হচ্ছে আমার সিলেক্ট অপারেশন। ঠিক আছে, আরেকটা কোয়েরি যদি আমরা এখানে দেখি, দেখেন, find out the customer name and customer ID whose bill is within 200 to 1000 with the city in Brooklyn or Berlin. That means আমাকে সেসব কাস্টমার দেখে কাস্টমারের নাম এবং কাস্টমারের আইডি খুঁজে বের করতে হবে যাদের বিল হচ্ছে 200 থেকে 1000 টাকার মধ্যখানে এবং যাদের সিটি হচ্ছে হয়তোবা ব্রুকলিনে নয়তোবা কোথায়, বার্লিনে, হয়তোবা ব্রুকলিনে নয়তো বার্লিনে, তারা থাকে কোথায়, হয়তোবা ব্রুকলিনে নয়তো হচ্ছে বার্লিনে। এখানে আমার বের করতেও হবে দুটো কলাম, একটা হচ্ছে কাস্টমারের নেম এবং কাস্টমারের আইডি, এবং আমার কন্ডিশনেও আছে দুটো কলাম, একটা হচ্ছে বিলের একটা রেঞ্জ দেওয়া আছে আর হচ্ছে আমাদের বাসা বাড়ি কোথায় থাকবে, ব্রুকলিনে না বার্লিনে থাকবে। তো যেই কলামগুলো আমাদের আউটপুটে যাবে সেই কলামগুলোর সাথে আমাদের পাই থাকবে, যেমন পাই, কাস্টমার নেম, কাস্টমার আইডি, এবং যেই কলামগুলোর সাথে আমাদের কন্ডিশন থাকবে সেই কলামগুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিগমার ভিতরে চলে যাবে। তো টোটাল বিল $200 সমান বা বা বেশি অথবা $1000 সমান বা কম, এবং এবং উইথ মানে হচ্ছে এন্ড অপারেশন হবে। কাস্টমার সিটি হয়তো ব্রুকলিনে হবে অথবা কাস্টমার সিটি হবে হচ্ছে বার্লিনে। ফাইন্ড আউট দ্য কাস্টমার নেম এন্ড কাস্টমার আইডি হুজ বিল ইজ উইদিন 200 to 1000। আমরা এটা অলরেডি করে আসলাম যে হচ্ছে সেসব কাস্টমারের নাম এবং আইডি খুঁজে বের করতে হবে যাদের বিল হচ্ছে $200 থেকে $1000 মাঝামাঝি। ঠিক আছে, এখানে দেখেন আমি ক্লাসে কিছু কাজ করিয়েছিলাম। ফাইন্ড আউট দ্য কাস্টমারস নেম এন্ড অ্যাড্রেস হু হ্যাজ শপড মোর দ্যান 300 ইন দ্য প্রিভিয়াস মান্থ এন্ড লিভস আইদার ইন ব্রুকলিন অর মিয়ামি। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমার কাস্টমার কোথায়, কাস্টমারের কি হয়েছে, কাস্টমার শপিং করছে কি প্রিভিয়াস মান্থে। আপনারা যদি এই টেবিলটা খেয়াল করেন, এই টেবিলে কিন্তু কোনো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এরকম মান্থ দেওয়া নেই। জি ম্যাম, ডেট দেওয়া। হ্যাঁ, তো ডেট দেওয়া যদি আমাদের টেবিলে এরকম থাকে, যেমন অনেকেই কনফিউজ,
তো আপনার দেখেন এখানে হচ্ছে আমার কি কি হয়েছে, এখানে হচ্ছে আমার আহ মান্থের ডেট দেওয়া প্রিভিয়াস আছে, মান্থ। হ্যাঁ ডেট দেওয়া আছে কিন্তু মান্থের নাম দেওয়া নাই। তো ডেট দেওয়া থাকলে প্রিভিয়াস মান্থ বলতে কি বোঝায়, আমরা এখন নভেম্বর মাসে আছি, আমাদের প্রিভিয়াস মান্থ ছিল কি অক্টোবর মাস। তো আমাদের অক্টোবর মাসটা কি, অক্টোবর মাস হচ্ছে 1/10/2021 থেকে শুরু হয়ে 31/10/2021 পর্যন্ত ছিল, তাই না? জি ম্যাম। এই রেঞ্জের ভিতরে ছিল। সো আমাদের যদি প্রিভিয়াস মান্থ বলে, যদি এরকম কোয়েশ্চেন আপনার পরীক্ষা আরবিটারি আসে, মনে করেন আপনার ডিসেম্বর মাসে যায় পরীক্ষা দিচ্ছেন, বললো প্রিভিয়াস মান্থের কথা বলতে, তখন আপনি ডেফিনেটলি প্রেজেন্ট আপনি যেই মাসে আছেন তার আগের মাসের কথা হিসাব করবেন। ঠিক আছে, স্টুডেন্ট অনেক সময় কনফিউজ হয়, ম্যাডাম টেবিলের ডাটা দেখে আমি বুঝবো কিভাবে? টেবিলে যদি 2021 এর বদলে 2050 সাল দেওয়া থাকে, আপনি 2050 সালের ডাটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল টেবিলে 2050 সাল দেওয়া আছে এবং আপনি 2021 সালের ডিসেম্বর মাসে আছেন এবং আপনাকে এভাবে প্রিভিয়াস মান্থ বলা হলো, তাহলে আপনি 2050 সালের নভেম্বর মাসে খুঁজে দেখবেন, কিংবা 2050 সালের অক্টোবর মাসে খুঁজে দেখবেন যে কারা কারা শপিং করছে। ক্লিয়ার এই ব্যাপারটা? কোয়েশ্চেন বারবার রিচেক হয়, কোয়েশ্চেন বারবার রিচেক হয়ে নানা রকম হয়, চেঞ্জ হয়। যেমন আমি একটা কোয়েশ্চেন করে দিলাম, সেই কোয়েশ্চেনটা অন্য একজন টিচার চেঞ্জ করলো, অন্য একজন টিচার চেঞ্জ করলো, এভাবে চেঞ্জ করতে 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 অনেক সময় টিচার বুঝে চেঞ্জ করে, অনেক সময় যেমন আমিও অনেক সময় অনেক টিচারের কোয়েশ্চেন না বুঝে চেঞ্জ করে ফেলতে পারি, অস্বাভাবিক কিছু না, যদিও আমি চেঞ্জ করি না, অনেকে চেঞ্জ করে ফেলতে পারে, প্রিন্টিং মিস্টেক আসতে পারে। তো আপনাদের তো অনেক ছাত্রছাত্রী, অনেক স্টুডেন্ট, তো আর অনেকগুলো রুমে পরীক্ষা দেন, সব রুমে যেয়ে যেয়ে না কোয়েশ্চেনের সলিউশন প্রোভাইড করা সম্ভব হয় না। তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে আপনারা নিজেরা একটু উপস্থিত বুদ্ধি খাটাবেন। যদি কোয়েশ্চেনের সলিউশন আসে সেটা আপনাদের পরীক্ষার মাঝখানে চলে আসবে, আর যদি আপনারা পরীক্ষার মাঝখানে কোয়েশ্চেনের সলিউশন না পান তাহলে মার্কস দেওয়ার দায়িত্ব আমার। মাইক্রোফোনটা মিউট করেন, যার মাইক্রোফোনটা অন মাইক্রোফোনটা মিউট করেন। কিন্তু বললামই তো, যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে 2050 সাল, তাহলে আপনি আপনি এখন আছেন কি নভেম্বর মাসে, তাহলে আপনি 2050 সালের অক্টোবর মাস খুঁজতে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো এখানে দেখেন আমাকে ইনপুট দিতে হবে হচ্ছে নেম এবং অ্যাড্রেস, আউটপুট দিতে হবে নেম এবং অ্যাড্রেস, ইনপুট দিতে হবে হচ্ছে টোটাল বিল $300 বেশি, এবং আমাদের ডেট হবে হচ্ছে লাস্ট মান্থে, এবং বাসা হচ্ছে তার কোথায়, ব্রুকলিন কিংবা মায়ামিতে। এটাকে যদি আপনি এসকিউএল কোয়েরি দিয়ে করেন তাহলে সিলেক্ট নেম অ্যাড্রেস, দেখেন এসকিউএল কোয়েরিটা দেওয়া আছে কোন টেবিল থেকে সিলেক্ট করতে হবে এবং কি কি কোয়েরি দেওয়া আছে। এখানে প্রত্যেকটা কন্ডিশনের ভিতরে এন্ড আছে, কারণ এন্ডই হবে, কোশ্চেনেও আমাদের এন্ড দেওয়া আছে। এটাকে যদি আমরা এসকিউএল রিলেশনাল অ্যালজেব্রাতে কনভার্ট করি, যে পাই নেম অ্যাড্রেস সিগমা দিয়ে বিল হচ্ছে আমাদের $300 বেশি, এন্ড এন্ড আমাদের ডেট হচ্ছে, ওই আমরা অক্টোবর মাসে কাজ করেছিলাম সেই জন্য হচ্ছে আমি অক্টোবর মাসের নাম দিছি, যে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, এবং সিটি হবে হচ্ছে ব্রুকলিন অর মায়ামি। কোন টেবিল থেকে আনতেছি, কাস্টমার টেবিল থেকে আনতেছি। এটা দেখেন, the super shop in Florida wants a survey on the regular customer list to find out the customer's ID, name and address who has a total bill less than $500 and lives nearby the shop, and write the output from the table with SQL and relational algebra. এখানে আমি বলে দিয়েছি যে আউটপুট আপনি কিভাবে লিখবেন, এসকিউএল এও লিখবেন আবার রিলেশনাল অ্যালজেব্রাতেও লিখবেন। আমি কি বলেছি, ফ্লোরিডার একটা সুপার শপ তাদের রেগুলার কাস্টমারের লিস্ট ফাইন্ড করতেছে কাস্টমারের আইডি, নেম এবং অ্যাড্রেস দিয়ে, আইডি নেম এবং অ্যাড্রেস, যেখানে তারা $500 বেশি, $500 কম শপিং করেছে এবং লিভস নিয়ার বাই দ্য শপ। লিভস যদি নিয়ার বাই দ্য শপ হয় এটার মানে কি বলেন তো? মানে ফ্লোরিডা লাগবে। ফ্লোরিডার এখানে থাকে। ফ্লোরিডার ওখানে থাকে, এই তো ভেরি গুড। দেখেন তো এই কোয়েরিটা বোঝেন নাকি? জি ম্যাম, এটা তো পুরোটার থেকে ইজি।
এখানে দেখেন, এখানে হচ্ছে আমার একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। এই এমপ্লয়ি টেবিলের ভিতরে কতগুলো কলাম আছে, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি স্যালারি, এজ, লোকেশন, কান্ট্রি, ঠিক আছে? বিভিন্ন ধরনের এমপ্লয়ির নাম টাম দেওয়া আছে। এখন এই এমপ্লয়ির নাম টাম থেকে যদি আপনি খুঁজে বের করতে চান, প্রথমে এখানে একটা রিলেশন অ্যালজেব্রা দেওয়া আছে, এটা কোয়েশ্চেনটা দেওয়া নেই। দ্যাট মিন্স হচ্ছে সেই সব এমপ্লয়ির নাম খুঁজে বের করতে হবে। ফাইন্ড আউট, এখানে এন্ড হবে না, এখানে অর হবে, কারণ একই কলামের দুটো ভ্যালুর মধ্যে কখনো এন্ড হয় না, একই কলামের দুটো ভ্যালুর মধ্যে সবসময় অর অপারেশন হয়। হ্যাঁ, তো এখানে কি বলা আছে যে ফাইন্ড আউট দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, এই যারা হচ্ছে হয়তো তাদের যাদের বাড়ি হয়তো বাংলাদেশে নয়তো হচ্ছে জার্মানিতে। সো এটা আপনারা কিভাবে করবেন, সিগমা এবং প্রজেক্ট একসাথে দিয়ে করতে হবে। কেন সিগমা এবং প্রজেক্ট একসাথে দিয়ে করতে হবে? কারণ আমি এমপ্লয়ীদের শুধুমাত্র নাম জানতে চাইছি, তাই না? শুধু আমি এমপ্লয়ীদের নাম জানতে চাইছি না? জি ম্যাম। তাহলে এখানে শুধুমাত্র সেসব এমপ্লয়ীদের নাম আসলো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন ফাইন্ড আউট দ্য এমপ্লয়ি স্যালারি হু আর, আচ্ছা আপনারা আমাকে একটা ইনফরমেশন দিতে পারেন, হচ্ছে আমার কারেন্ট নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের বিল এখন 200 টাকা। এখন কি 200 টাকার নিচে কি নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশনের কোনো বিল আছে? মনে হয় না ম্যাম, আমার ভাই চালায় হলো 250 টাকা দিয়ে। আমার মনে হয় না 200 টাকার নিচে ভালো কোনো জায়গা পাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ইটা আবার ভালো, সার্ভিসটা আবার খুবই ভালো, যদিও আমি নেটফ্লিক্স মাসে একবারও দেখি না, বাট স্টিল। ম্যাম না দেখলে আইডি পাসওয়ার্ড দিয়ে দেন, আমরা দেখবো না। আচ্ছা ঠিক আছে, আপনাদের লাগলে আপনারা আমাকে বলিয়েন। আর আপনাদের এই বয়সে নেট, আমার তো অনেক সময়, কারণ আমার কোনো পড়ালেখা নেই। আপনারা পড়ালেখা করার সময় পান না, আমি একটু হোমওয়ার্ক দিলে সেটা চুরিধারি করে অস্থির করে ফেলেন। নেটফ্লিক্স দেখার সময় বের করবেন কোথা থেকে? নেটফ্লিক্স লাগবে না ম্যাম, টরেন্ট আছে। হ্যাঁ, টরেন্ট একটা ভালো জিনিস। আমার টরেন্টে অনেকদিন ধরে সিডিং করানো হয় না, সিডিং করানো হয় না দেখে অনেক কিছু ডাউনলোড করা হয় না। ই দিয়ে ম্যাম কুপন দিয়ে ই করে ফেলেন, যেগুলা সিট করা হয় না ওগুলা ক্লিয়ার হুম, করে ফেলেন। আমি আসলে আমি টরেন্ট অত বেশি ইউজ করি না, যে টরেন্টের প্রস এন্ড কনস গুলো জানি না। এই জন্য হচ্ছে আমি আর টরেন্ট সিডিং টিডিং করাইতে বসতে হবে, এটা আমি বসাই হয় না, কারণ ওই যে সার্ভার আছে আমার এখানে, স্যাম অনলাইন ইউজ করে। স্যাম অনলাইনে মোটামুটি সবই আছে, মুভি টুভি যা দেখতে হয় বা সিরিজ টিরিজ যা দেখতে হয় সবই আছে। আমি শ্যাংচির জন্য হচ্ছে টরেন্টে ঢুকছিলাম, পরে দেখলাম সিডিং করানো দায় দেখে আসলে ডাউনলোড করতে পারতেছি না। না, ওইটা আসে নাই এখনো, যেটা আছে হল প্রিন্ট ওটা আরো লাগবে 15-20 দিনের মতো। শ্যাংচি, শ্যাংচি ইটারনালস চলে আসলো, ইটারনালস দেখবো নাকি আমি শ্যাংচি দেখবো? সমস্যা, আমি শ্যাংচি আসলে ইসে যায় দেখতে পারি না, হলে যায় দেখতে পারি না, নিজের শারীরিক কন্ডিশনের তোর কারণে। এস ফ্লিক্সে আছে। হ্যাঁ, শ্যাংচি এস ফ্লিক্সে আছে। এসফ্লিক্স তো আর আমার এখানে এফটিপি নাই, আমার এখানে ও, শুধুমাত্র স্যাম অনলাইন এফটিপি। ই স্যাম ফ্লিক্স অনেক দেরিতে আপলোড করেছেন, সব থাকে কিন্তু অনেক দেরিতে আপলোড হয় স্যামে। হইতে পারে, আমি স্যামে প্রথম ইউজ করলাম, আমার আগে ই ফ্লিক্স, বিডি ফ্লিক্স এগুলো ইউজ করতাম আর কি, ওরা ভালো ছিল। তো এখন তো আমার আইএসপি আমাকে যে এফটিপি দিচ্ছে, ওই এফটিপির বাইরে আমি আর কোন এফটিপি তেই করব? আর সবাই বললো যে শ্যাংচির এখনো ভালো প্রিন্ট আসে নাই, কিন্তু শ্যাংচি ইটারনালস চলে আসতেছে, তার মধ্যে আমি ইটারনালস আর শ্যাংচি একসাথে মনে করেন দুইটা মুভি এক মাসে দেখলে সমস্যা না? দুইটা চার্ম একবারে চলে যাবে।
মার্বেল ম্যাম পার মান্থ একটা করে বের করবে 20 ফুল, সমস্যা পার নেই। মান্থ কোথায় ছিল? ও হ্যাঁ হ্যাঁ, অগাস্ট। সিরিজ চললো না ম্যাম, টিভি সিরিজ মার্বেলের বের করলো না, তো এরকম হকাই দেখি নাই আমি। হকাই কি বেরোইছে? না, বের হয় নাই। হকাই আমি দেখি নাই। ওই লাস্ট তো হচ্ছে ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার, এটা ছাড়া তো আর কিছু ছিল না, একটা ফালতু সিরিজ। এনিমে একটা বের করছিল হোয়াট ওই ইফ। যে হোয়াট ইফ। হোয়াট ইফ আমি দেখি নাই। হোয়াট ইফ আমি দেখি নাই। দেখেন ম্যাম, মানে, একদম ভালো লাগবে, ভালো করছে অনেক। আর পেগি কার্টার ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেছে, এই ব্যাপারটাই আমার পছন্দ হয় না। মাল্টিভার্স, প্রত্যেকটা এপিসোড আরেকটা ইউনিভার্সে নিয়ে। দেখতে হবে, আমি দেখি না আসলে, স্যামে নাই, হোয়াট ইফ নাই, এই জন্য হচ্ছে আমি দেখতে পারতেছি না। আমি সেদিন একটা দেখলাম, কিন্তু ওইটা আসলে এই অ্যানিমেটেড হোয়াট ইফটা ছিল না, এই জন্য দেখতে পারি নাই। লাস্ট আমি মার্ভেলে শুধুমাত্র ওয়ান ডিভিশন দেখেই মজা পাইছি। আর ওই যে একটা ব্ল্যাক উইডো মুভি ছিল, ব্ল্যাক উইডো মুভি ঘাটতে 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 এত বাজে বানায় ফেলছে। আমি ব্ল্যাক উইডো মুভি দেখে খুবই বিরক্ত। ম্যাম একটা রোমান্টিক মুভির নাম বলেন না। বাবা আমার এখন আপনাদের ভাই তো হঠাৎ জীবনে করে অনেক এত সময়, রোমান্টিক লাগছে অনেক তোমার? রোম্যান্স করার সময় আছে। আমার জীবনে তো এত রোমান্টিক নাই, এই জন্য হচ্ছে আমি রোমান্টিক মুভি দেখি না। আপনাদের এখনো জীবনে চাকরি বাকরির টেনশন নাই, ম্যাডাম স্পুন ফিডিং করাই দিচ্ছে, তাও আপনারা পড়তে চাচ্ছেন না। তো আপনারাই আমাকে দুটো রোমান্টিক মুভির নাম বলেন, যে কিভাবে আপনাদের মতো কেয়ারলেস হওয়া যায়। হয়তো রোমান্টিক মুভি দেখে আপনাদের মতো এরকম কেয়ারলেস এবং আপনাদের মতো এরকম মানে একদম শেমলেস হয়ে যাওয়া যাবে। আর আপনারা কিছু না করলেও আমার কিছু গায়ে লাগবে না, বুঝেছেন? দিয়েন আমাকে সাজেশন টেলিগ্রামের গ্রুপে, লিংক সহ। দেখেন, ফাইন্ড আউট দ্য এমপ্লয়ি স্যালারি হু আর ইন দ্য এজ গ্রুপ অফ 20 to 30। দ্যাট মিনস হচ্ছে সেসব এমপ্লয়ীদেরকে খুঁজে বের করতে হবে যাদের বয়স 20 বা শোনেন, এজ গ্রুপ যদি বলে তাহলে কিন্তু আমাদের যে রেঞ্জ গুলো থাকে সেই রেঞ্জ গুলো ইনক্লুডিং থাকে। এসকিউএল এর ক্ষেত্রেও মাথায় রাখবেন, আমাদের ইনের ক্ষেত্রে তো যতটুকু ভ্যালু দেওয়া থাকে ততটুকু ভ্যালু, আর আমাদের বিটুইন এর ক্ষেত্রে কিন্তু সেই এজ গ্রুপ গুলো ইনক্লুডেড থাকে। আচ্ছা, আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। আমার একটা ফ্রেন্ড গতকালকে রাতে মারা গেছে। আমার ফ্রেন্ডটা হচ্ছে, ফ্রেন্ড বলতে হচ্ছে আমার আমার কলোনির ফ্রেন্ড। তো উনি আহ, এক বছর আমাদের চেয়ে 1 বছর 2 বছরের সিনিয়র ছিলেন। কলোনি থেকে আমরা আসলে ফ্রেন্ড। তো উনি হলি ফ্যামিলি থেকে ডাক্তারি পাশ করে বের হয়েছেন। হলি ফ্যামিলি থেকে ডাক্তারি পাশ করে বের হয়ে উনি গত বছর গত বছর জুলাইতে বিয়ে করেছেন আরেকজন ডাক্তার। ওনার দুজন বিয়ে টিয়ে করে আর কি আপনার একটা ফ্ল্যাট, খুব সুন্দর করে ফ্ল্যাট সাজাইছিল। এটা হচ্ছে আপনার রাজুকের প্রজেক্ট ছিলেন আপনারা, মোহাম্মদপুর মোহাম্মদপুর রাজুকের যে প্রজেক্ট সেখানে। তো উনি যেই শনিবারে বিয়ে করেছেন সেই মঙ্গলবার থেকে ওনার বডি কোমর থেকে পা পর্যন্ত সবকিছু অবশ হয়ে গেছে স্টেরয়েডের অভাবে, স্টেরয়েডের প্রবলেমের কারণে। তো সেই স্টেরয়েডের প্রবলেমের কারণে অবশ হয়ে যাওয়াতে ফাইনালি প্যারালাইসিস হয়ে গেছে। ফাইনালি প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে এই যে 1 বছর ধরে প্যারালাইসিসে কাটছে। কালকে মানে লাস্ট ঈদে যখন আমাদের দেখা হয়েছে, ঈদে যখন আমি দেখা করতে গেছিলাম, তখন সে বলছে যে এটা এমন একটা রোগ, এটা হঠাৎ করে একদিন ঠিক হয়ে যাবে। মানে এটা আমি ভুগবো না, আর বেশি দিন ভুগবো না। 1 বছর যেহেতু ভুগে ফেলছি, হঠাৎ করে একদিন আমি সুস্থ হয়ে যাবো, এবং হঠাৎ করে একদিন সুস্থ হয়ে গেলে আমি মিডল ইস্টে চলে যাব। মিডল ইস্টে যেয়ে আমি হচ্ছে ওখানে যেয়ে ডাক্তারি করব। আমি এবং আমার ওয়াইফ মিলে যে ওখানে ডাক্তারি করব, কারণ মিডল ইস্ট ভালো, মিডল ইস্ট ডাক্তারদের জন্য ভালো। সে কালকে রাতে 8টা বাজে হঠাৎ করে মারা গেছে। লাইফ আনসার্টেন, এটা আমরা সবাই আসলে জানি, কিন্তু এই জিনিসটা আসলে হজম করতে আমার খুব কষ্ট হয়েছে। বলতে পারবো আনএক্সপেক্টেড। আসলে আনএক্সপেক্টেড, যেমন সবাই বলতেছে আচ্ছা ও ভুগতেছিল, কিন্তু মানে যার কাছ থেকে আমি কোরবানি ঈদের পরের দিন যে শুনে আসছি যে আমি আসলে আমার এই রোগটা এমন যে আমি হঠাৎ করে সুস্থ হয়ে যাব, বিছানা, সে কিন্তু প্যারালাইজ মানে আমি যখন তাকে ঈদের পরে দেখেছি তখন সে হুইল চেয়ারে ছিল, কিন্তু লাস্ট 1 মাস যাবত সে বিছানায় পড়া ছিল, শুধু মুখ নাড়তে পারতো, শুধু কথা বলতে পারতো, এবং চোখ আহ, বাকি পুরো বডিটাই প্যারালাইজ ছিল। হোয়াট এভার প্যারালাইজ ছিল, কিন্তু জিনিসটা আসলে
খুবই হার্টফুল, এবং আমি জিনিসটা কোনোভাবেই হজম করতে পারতেছি না, কেন জানি। হজম করা খুব কষ্ট, হজম করা বলতে হচ্ছে জিনিসটা আমার কাছে অ্যাডজাস্ট করাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা আসলে আপনারা আমার ফ্রেন্ডের জন্য দোয়া করেন। ফ্রেন্ড বলেন বা বড় ভাই বলেন, আসলে ওভাবে বড় ভাইয়ের মতো সম্পর্ক ছিল না, ফ্রেন্ড ছিল। তাদের কি আর বলবো, থাক, আপনারা আমার ফ্রেন্ডের জন্য দোয়া করেন, হ্যাঁ? ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, আমার জি জন্য দোয়া ম্যাম, করবেন। অবশ্যই ম্যাম। আচ্ছা, আমরা একটু পড়ালেখায় আসি। সবাই ইভেনচুয়ালি মরে যাব, কেউ তো আর বেঁচে থাকবো না। ওটা যেই হোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, মরে যাবো, এই ব্যাপারটাতে আমি খুবই হ্যাপি এবং খুবই অ্যাকসেপ্টেবল, যে মরে যাইতেই হবে। আমি এখন মরে গেলেও দেখা যাবে, আফসোস থাকবে না, কিন্তু মানুষের মরে যাওয়াটা আসলে খুব কষ্ট। এবং আমার এই ফ্রেন্ডের সাথে আমাদের প্রত্যেকটা মানে থাকে না যে কোনো না কোনো ইভেন্টে, ঈদে, সাকরাইনে, বা হচ্ছে আপনার বিয়ে শাদী সংক্রান্ত, আমের সিজনে, মানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে স্মৃতি আছে। এবং আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আহ কিন্ডার গার্ডেন, আমি যখন কিন্ডার গার্ডেন ছিলাম, সে ডেফিনেটলি কিন্ডার গার্ডেন ছিল। আর তখন হচ্ছে ফ্রেন্ড বুঝতাম না, তখন তার ফ্রেন্ড, ফ্রেন্ড কি জিনিস, ওই জিনিস তো আর বুঝতাম না। বাট স্টিল আমরা আসলে দুটো ফ্যামিলি বা একসাথে ইভেনচুয়ালি বড় হয়েছি, তো দেখা যায় যে সবকিছু মিলে ঘটনা আছে। এই ফ্রেন্ড এখন আমের সিজনে মনে হয় যে এই ফ্রেন্ড আমের বিজনেস করতে যায়, নানা রকম ঝামেলায় পড়ছে, আমরা তাকে নিয়ে হাসাহাসি করছি। সে নানা রকম নারী সংক্রান্ত জটিলতায় পড়ছে, তার এইসব ব্রেকআপ শেকআপ হয়েছে, সেগুলো নিয়ে আমরা হাসাহাসি করছি। না, আরো নানা রকম ব্যাপার ছিল, হাসাহাসি, আমাদের কথা বলার টপিক ছিল। আর আমার এই ফ্রেন্ডের কাছে কেউ কোনোদিন কোনো হেল্প চেয়ে ফিরে আসে নাই, মানে থাকে না যে হেল্প চাইছি, হেল্প চেয়ে সে হেল্প করতে পারে নাই, সে অন্য একটা ওয়ে দেখাইতেছে, বাট সে সবাইকে সবসময় হেল্প করাইছে। এটা একটা ভালো ব্যাপার ছিল। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসতেছে, হ্যাঁ। আচ্ছা, সরি, দেখেন আপনাদের এখানে আমি কি বলতেছিলাম, বিটুইন যেটা, সেটা কিন্তু ইনক্লুসিভ, হ্যাঁ। আমি যদি বিটুইন আপনাকে রেঞ্জ বলে দিই 20 থেকে 30, দ্যাট মিনস হচ্ছে 20 এবং 30 রেঞ্জের ভিতরে ইনক্লুড হবে। 25ও যেমন ইনক্লুড হবে, তেমনি তেমনি করে হচ্ছে 20 এবং 30 দুটোই ইনক্লুড হবে, হ্যাঁ। সো এখানে আমাকে বলা হয়েছে যাদের এজ গ্রুপ, সেই এমপ্লয়ীদের স্যালারি বের করতে হবে যাদের এজ গ্রুপ 20 থেকে 30 এর মধ্যখানে। দ্যাট মিনস হচ্ছে আমাকে একটা পার্টিকুলার কলাম বের করতে হবে, দ্যাট মিনস পাই এবং সিগমা, একটা কন্ডিশনের উপর বেস করে পার্টিকুলার কলাম বের করতে হবে। দ্যাট মিনস এখানে সিগমা এবং পাই দুটোই দরকার হবে, সিগমা এবং পাই দুটোরই দরকার হবে। পাই দিয়ে আমরা এমপ্লয়ি স্যালারি বের করবো, এবং সিগমা দিয়ে হচ্ছে আমরা সেই এজ গ্রুপের ভিতরে এমপ্লয়ের এজটা বের করবো। এবং টেবিল হচ্ছে এমপ্লয়ি থেকে ফাইন্ড আউট দ্য নেম অফ দ্য এমপ্লয়ি লিভিং ইন জার্মানি, আমাকে সেই এমপ্লয়ির নাম বের করতে হবে যে এমপ্লয়িটা জার্মানিতে থাকে। দ্যাট মিনস হচ্ছে পাই দিয়ে আমাদের এমপ্লয়ির নেম হবে, এবং সিগমা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এমপ্লয়ের কান্ট্রি লিভিং ইন জার্মানি হবে। ঠিক আছে, দেখেন তো বুঝতে পারেন কিনা, কোথায় বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানান, কোয়েরিগুলো একটু দেখেন। যদি কোথাও না বোঝেন তাহলে আমাকে একটু জানান, হ্যাঁ। আমি একটু একটা ফোন দিচ্ছি, আপনার একটু কোয়েরিগুলো দেখতে থাকেন।
সরি, এক্সট্রিমলি সরি, আমি একটু অফিসে কথা বলতেছিলাম তো, ওটার জন্য একটু কথা বলতে হয়ে গেল। আপনারা এই যে কোয়েরিগুলো দেখেছেন, যেটা দেখতে বললাম, এখানে সবগুলো কোয়েরি আপনাদের হচ্ছে সিলেক্ট এবং প্রজেক্ট দিয়ে কমপ্লিট করা। সিলেক্ট এবং প্রজেক্ট দিয়ে কমপ্লিট করার মধ্যে জাস্ট এই কোয়েরিটা দেখেন যদি, যে হচ্ছে ফাইন্ড আউট দ্য এজ অফ দ্য এমপ্লয়িজ লিভিং ইন বাংলাদেশ অ্যান্ড হ্যাভিং স্যালারি ইন 1200, 2500 এবং 1350। এটা বলতে বোঝানো হয়েছে আমরা সেই সব এমপ্লয়ীদেরকে খুঁজে বের করতে হবে যারা বাংলাদেশে থাকে এবং যাদের স্যালারি হয়তো 1200 টাকা, নয়তো 2500 টাকা, নয়তো হচ্ছে 1350 টাকা। এটা এসকিউএল এর ইন এর মতো কাজ করে, যেহেতু আমাদের রিলেশনাল অ্যালজেব্রাতে ইন নামক কিছু নাই। ইন ছিল হচ্ছে আমাদের কিসের শর্ট হ্যান্ড, অর এর শর্ট হ্যান্ড ছিল। তো এখানে যেই স্যালারি গুলো আছে সেই সবগুলো স্যালারিকে আমরা অর দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য এমপ্লয়িজ আইদার লিভিং ইন বাংলাদেশ অর জার্মানি হ্যাভিং এজ নট মোর দ্যান 35। দ্যাট মিনস হচ্ছে সেই সব এমপ্লয়ীদেরকে খুঁজে বের করতে হবে যারা হয়তো বাংলাদেশ বা জার্মানিতে থাকে এবং এজ 35-এর বেশি না, 35-এর চেয়ে ছোট বা 35-এর সমান, এরকম ইদেরকে খুঁজে বের করতে হবে। এখানে যে কয়টা কোয়েরি আছে সেগুলো দেখে নেন। এখানে খুব সুন্দর করে লেখা আছে, এটুকু হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস, জয়েন্ট সহ, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেশিয়ান প্রোডাক্ট, এগুলো সবই হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। মিডে শুধুমাত্র আমাদের এই সিলেক্ট এবং প্রজেক্ট অপারেশনটা থাকবে। বলেন, এই যে এতটুকু যে পড়লেন, এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না মনে হয় ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের আমাদের মিড টার্মের সিলেবাসটা আমরা আরেকটু রিভিউ করে দেখি। আজকে একটু মিড টার্মের সিলেবাসটা আপনাদের রিভিউ করে দিব। রিভিউ করে নিয়ে হচ্ছে আপনাদের কালকে আমি এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রার উপরে একটা ক্লাস ওয়ার্কও না, ঠিক হচ্ছে আমি আপনাদেরকে একটা কাজ করতে দিব, ঠিক আছে। কালকে রবিবার না, কালকে রবিবার ক্লাসে সবাই প্রিপেয়ার্ড হয়ে আসবেন। এসকিউএল কোয়েরি এবং রিলেশনাল অ্যালজেব্রার উপর আমি আপনাদেরকে ক্লাসে কাজ করতে দিব। এবং যারা যারা দেখাতে পারবেন না তাদেরকে কি করব বলেন তো? কান টেনে ছিঁড়ে দিব। রিলেশনাল অ্যালজেব্রার ভিডিও লেকচারটা পেয়েছেন আপনারা বিএলসি তে আপলোড করা? জি ম্যাম। আচ্ছা, দেখেন এখানে আমাদের কিজ ইন এ ডেটাবেস, আমি আপনাদেরকে প্রথম লেকচারটাই কিজ ইন এ ডেটাবেস পড়িয়েছি। একটু হ্যাঁ, আবার আমার অফিস থেকে একটা ফোন আসতেছে। তো এখানে দেখেন কিজ ইন এ ডেটাবেস, আমি আপনাদেরকে ডেটাবেসে বিভিন্ন ধরনের কি আছে সেই কি গুলো পড়িয়েছি না। ডেটাবেসে আমাদের বিভিন্ন ধরনের কি আছে, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ফরেন কি, তারপরে অ্যাসিড প্রপার্টিজ, অ্যাটোমাইসিটি, কনসিস্টেন্সি, তারপর হচ্ছে ডিউরেবিলিটি আর ইন্টিগ্রিটি। আমাদের ডেটাবেসে কিছু প্রপার্টি থাকে, এই জিনিসগুলো আমাদের কিজ ইন এ ডেটাবেসের স্লাইডে আমি স্লাইড না আসলে ঠিক হচ্ছে একটা ডকে পড়িয়েছি। ইয়ার ডায়াগ্রাম আমি আপনাদেরকে হাজার হাজার দিন ধরে পড়াইছি। ইয়ার ডায়াগ্রাম বা এটাকে বলা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আপনাদের পরীক্ষা কবে থেকে বলতে পারেন? 13। আচ্ছা, দেন হচ্ছে স্কিমা ডায়াগ্রাম বা রিলেশনাল মডেল আপনাদেরকে আমি পড়িয়েছি। এন্টিটি রিলেশনশিপ মডেল থেকে স্কিমা ডায়াগ্রাম কিভাবে করতে হয় এই জিনিসগুলো পড়িয়েছি, ঠিক আছে। উফ।
আচ্ছা সরি, বারবার ইন্টারাপশনের জন্য আমি এক্সট্রিমলি সরি। রিলেশন মডেল পড়েছি, রিলেশন অ্যালজেব্রা সিলেক্ট এবং প্রজেক্ট পড়েছি। এসকিউএল কোয়েরিও আমি আপনাদেরকে এখানে যে এসকিউএল কোয়েরি গুলো না এখনো হ্যাভিং বাদে সবগুলো এসকিউএল কোয়েরি করিয়েছি। হ্যাভিংটা আমি এই বুধবারে পড়াই দিব, ঠিক আছে? হ্যাভিং এবং ওয়্যারের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই। হ্যাভিং এবং ওয়্যারের মধ্যে হ্যাভিং যে এসকিউএল কোয়েরিটা সেটা আমি এই উইকে পড়াই দিব, ঠিক আছে? এই বুধবারে পড়াই দিব। কালকে আপনাদের কাজ যেটা থাকবে, আমি এসকিউএল কোয়েরি যা যা পড়িয়েছি এবং রিলেশনাল অ্যালজেব্রা যা যা পড়িয়েছি এই জিনিসগুলো সুন্দর করে পড়ে আসবেন। আমি কালকে আপনাদেরকে ক্লাসে কাজ করতে দিব। কি বলেছি বলেন তো? আমাদের মিড টার্মের সিলেবাস শেষ। মিড টার্মের যতটুকু সিলেবাস ছিল মিড টার্মের সিলেবাসটা শেষ।